গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস হিমুর আছে জল পর্ব ৪। বিকট আওয়াজ উঠল, রাজি। সবার আগে আমরা প্রফেসর সাহেবকে দিয়ে শুরু করব। প্রফেসর সাহেব ৪ নম্বর কেবিনে আছে, তারে ধরে নিয়ে আসে। কেবিনের সব যাত্রী এখানে চলে আসবে, আজ সব এক। কেবিনের যাত্রী ডেকে যাত্রী বলে কিছু নাই, পূর্ণ সমাজতন্ত্র। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলল আলহামদুলিল্লাহ। আতর বলল, মহাবিপদে লিডার লাগে একজন। ২-৩ জন লিডার মানে ২-৩ রকমের চিন্তা ভাবনা। মহাবিপদে আমাদের একটাই চিন্তা, বাঁচতে হবে। চিৎকার দিয়ে বলেন বাঁচতে হবে। লঞ্চ কাঁপিয়ে চিৎকার, বাঁচতে হবে বাঁচতে হবে। চিৎকারের কারণেই হয়তো লঞ্চ ডান দিক থেকে বাঁ দিকে কাত হলো। অধ্যাপক ডক্টর জিল্লুর খান পিএইচডি হতাশ চোখে এদিকে ওদিকে তাকাচ্ছেন। তার ফ্রেঞ্চ কাট আগে খানিকটা ঝুলেছিল, এখন আরও ঝুলে পড়ল। দুজন তাকে দুপাশ থেকে ধরে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিল। জিল্লুর রহমান খান বললেন, আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা আমার কাছে কি চান? আতর মিয়া বলল, বড় বড় পাপ কি করছেন সেটা বলবেন, তারপর তওবা করবে। ওয়াই, সমাজের এইটাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত না মানলে লাথি দিয়া পানিতে ফালাইয়া দিব, এইটাও সমাজের সিদ্ধান্ত। সমাজটা কি? আমরাই সমাজ। দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন। আমি অপরাধ করার মানুষ না, টুকটাক মিথ্যা হয়তো বলেছি, এর বেশি কিছু না। এর বেশি কিছু না? অবশ্যই না। তাইলে স্যার কিছু মনে করবেন না, আপনার এখন লাথি দিয়া পানিতে ফেলব। কেউ যেন মনে না করে সমাজ একজন নির্দোষ মানুষকে শাস্তি দিচ্ছে। এই জ্ঞানী প্রফেসর অসামাজিক কার্যের জন্য তার এক ছাত্রী নিয়ে এসেছে। ছাত্রী নিজের মুখে কি ঘটনা ঘটেছে বলবে, তারপর সমাজ সিদ্ধান্ত নিবে। ছাত্রীর নাম সীমা। সীমা সিস্টার উপস্থিত আছেন? সিস্টার আছেন, কিছু বলে। সীমা আতরের কাছে এগিয়ে গেল। আতর বলল, ভয়ের কিছু না, আপনি আপনার স্যারের ফান্দে করেছেন, ভুল করেছেন। বলেন আপনি কি ভুল করেছেন? সীমা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমরা যদি প্রফেসর সাহেবকে পানিতে ফালাইয়া দেই, আপনার আপত্তি আছে? সীমা চুপ করে রইল। আতর বলল, সিস্টার, আমরা আপনার স্যারকে দুদিক থেকে ধরে রাখব। আপনি ধাক্কা দিয়ে পানিতে ফেলবেন, পারবেন না? সীমা ভীত চোখে তাকিয়ে রইল, জবাব দিল না। আতর বলল, সব বন্ধ করে পীর বদরের নামে এক ধাক্কা। যাত্রীরা মহা উৎসাহে বলা শুরু করল, ধাক্কা ধাক্কা ধাক্কা। ডক্টর জিল্লুর বললেন, এটা কোনো মগের মূল্যক না, এখানে বিচার আচার আছে। ধাক্কা দিয়ে পানিটা ফেলে দেওয়া কোনো বিচার না। আতর বলল, সাঁতার জানেন না স্যার? না। ফানিতে না নামিলে কেউ শেখে না সাঁতার। আপনি ফানিতে নামে সাঁতার শিখবে। -2 ফর্মুলা আপনা আপনি হয়েছে, আপনারে দিয়ে হবে -3 ফর্মুলা। যাত্রীরা মহা উৎসাহে চিৎকার শুরু করল, -3 -3। ডক্টর জিল্লুর বললেন, এখানে বিচক্ষণ কেউ আছেন যিনি মাস হিস্টেরিয়া বন্ধ করতে পারেন? প্লিজ হেল্প, প্লিজ। তৃষা আমার দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আতর মিয়া তোমার কথা শুনবে। আমি বললাম, এখনো সময় হয়নি। তৃষা বলল, সময় কখন হবে? পানিতে ফেলে দেওয়ার পর? হতে পারে। মানুষ ধরে ধরে পানিতে ফেলবে আর তুমি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আমি বললাম, মানুষের একটাই ভূমিকা, দর্শকের ভূমিকা। প্রকৃতি মানুষকে তৈরি করেছে শুধু দেখার জন্য। আশেপাশের নানা ঘটনা ঘটবে, সে দেখবে। তৃষা বলল, মানুষ ঘটনায় অংশগ্রহণ করবে না? না করাই বাঞ্ছনীয়। কোকর কোকরে মোরগ ডেকে উঠল। আমরা চমকে তাকালাম, রশিদ খানকে ধরে আনা হয়েছে। তার পকেটের মোরগ ডেকেই যাচ্ছে। রশিদ বুদ্ধিমান মানুষ, কি ঘটনা আজ করতে পেরেছে। ধনবান মানুষেরা নিজের ধন রক্ষা করার প্রবণতাতেই সর্বসমস্যায় আপোষে চলে যায়। রশিদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল,
আমাকে কি জন্য ডেকেছেন বলুন। আতর বলল, আপনি সারা জীবনে যা যা পাপ করেছেন এসব আমরা শুনব। রশিদ খান বললেন, আপনারা ভালো কথা শুনবেন, খারাপ কথা কেন শুনবেন? বরং আপনি দুটো ভালো কথা বলেন, আমরা শুনি। আতর খানিকটা হকচকিয়ে গেল। রশিদ খান বললেন, লঞ্চ ডুবে যাচ্ছে এরকম একটা গুজব উঠেছে। এই গুজবের কারণে সবার মাথায় এলোমেলো। লঞ্চ সত্যি সত্যি ডুবে গেলে আমরা কিভাবে সবাই বাঁচবো, এখন সেই চেষ্টা করা উচিত। কে কি পাপ করেছে এসব আলোচনা না। পাপ তো সবাই করে, কেউ ছোট পাপ কেউ বড় পাপ। পাপের বিচারের মালিক তো আপনি না, বিচার হবে রোজ হাসরে। ঠিক বলেছি? ডক্টর জিল্লুর উঁচু গলায় বললেন, অবশ্যই ঠিক বলেছেন। রাইট ওয়ার্ডস এট দ্য রাইট টাইম। রশিদ খানের পকেটে আবারও কোকড়কো শুরু হয়েছে। তিনি পকেট থেকে মোবাইল বের করে পানিতে ছুঁড়ে ফেলে বললেন, যা বেটা, পানিতে ডুবে ককরকো করতে থাক। তার এই নাটক ভালো কাজ করল। দর্শকদের অনেকে হেসে উঠল। বোঝা যাচ্ছে রশিদ খান তার নিজের দিকের পাল্লা ভারী করেছেন। মাস সাইকোলজি বলে, মহাবিপদে জনতার সিদ্ধান্ত অতি ক্ষুদ্র ঘটনায় মুহূর্তের মতো বদলায়। বড় বড় ঘটনায় তেমন কিছু হয় না। মোবাইল পানিতে ফেলে দেওয়া ক্ষুদ্র ঘটনা, কিন্তু তার প্রভাব বড়। রশিদ খান বললেন, আমাদের মহাবিপদ, এর মধ্যে এক ভাইকে দেখি বন্দুক নিয়ে ভয় ভীতি দেখাচ্ছে। একে পানিতে ফেলবেন তাকে পানিতে ফেলবেন বলে হামকি ধামকি। আরে ভাই, বন্দুক কি আপনার একার আছে, অন্যের নাই? আমি 4টা গার্মেন্টসের মালিক। আমি কোনো প্রোটেকশন ছাড়া লঞ্চে উঠবো? হামজা কই? হামজা এগিয়ে এলো। বাংলা সিনেমার ফাইটারদের মতো তার চেহারা, মাথা চকচক করে কামানো, গলায় রুমাল বাঁধা, পরনে জিন্সের শার্ট প্যান্ট। রশিদ খান বললেন, আমার বডিগার্ড, এর পকেটে একটা লুগার পিস্তল আছে। পিস্তল আমার, লাইসেন্স করা। হামজা, পিস্তলটা বের করে পাবলিকরে দেখা। হামজা ওস্তাদের আদেশ মান্য করল। ফ্যাসফ্যাসে গলায় বলল, কার উপর যদি ফায়ারিং করতে হয় ইশারা দিবে। রশিদ খান বললেন, এখন খুন খারাপের সময় না, এখন জানে বেঁচে থাকার সংগ্রাম। আমি সবার সহযোগিতা চাই। আপনারা আছেন আমার সঙ্গে? বিকট ধ্বনি উঠল, আছি, আছি। শিশু এবং মহিলাদের বাঁচানোর চেষ্টা আগে করতে হবে। টিনের কিছু কাটা ড্রাম আমি লঞ্চে ওঠার সময় দেখেছি। শিশুদের এসব ড্রামে তুলে দেওয়া হবে, তাদের বাবা মা ড্রাম ধরে ভাসবেন। রুস্তম আবার উদয় হয়েছে, তার চোখে মুখে আনন্দের ঝলকানি। আহত নেতার প্রত্যাবর্তন। রশিদ খান বললেন, লঞ্চে আমি বেশ কিছু অতি বৃদ্ধ যাত্রী দেখেছি। তাদের বিষয়ে কি করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করছি। আপাতত তারা এক জায়গায় গোল হয়ে বসে দোয়া ইউনুস পড়তে থাকুক। এই দোয়ার কারণে ইউনুস নবী মাঠে মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন। আমরাও ইনশাল্লাহ লঞ্চের পেট থেকে নাজাত পেব। আসর মিয়া পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়া ছাড়া তার গতি নাই। তার আবারও উদয় হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়, যদি না বড় কোনো ধরনের অঘটন ঘটে। ঝড় বৃষ্টির দুটোই সাময়িক কমেছে। সাময়িক বলছি কারণ আকাশে মেঘের স্তূপ বাড়ছে। বিদ্যুৎ চমকানোতেই মেঘের স্তূপের দেখা পাওয়া যাচ্ছে। আমি এবং তৃষা এখন কেবিনে। কেবিনের দরজা খোলা, বাতাসে ঝাপাং করে এক একবার দরজা আছড়ে পড়ছে, আবার বন্ধ হচ্ছে। তৃষা বলল, এরপর এক নাটক হচ্ছে। আমার যে কি অদ্ভুত লাগছে। আমি নিজে এক ঝড়ের কারণে কি পরিমাণ বদলেছি ভেবে অবাক হচ্ছি। কিরকম বদলেছি শুনতে চাও? চাই। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখনই ঠিক করেছি জীবনে কখনো বিয়ে করব না। আমি কি আশ্চর্য, বর নিয়ে ঘুরছি। বর বলছো কেন? এখন তো বিয়ে হয়নি। হয়নি, হবে। যে কাজে ভেসে চলে গেছে সে আবারও ভেসে ফিরে আসবে। আমার সিক্সথ সেন্স তাই বলছে। আমার সিক্স সেন্সের ব্যাপারটা তুমি তো বিশ্বাসই করো না। পীর কুতুবী ফিরে এলে বিশ্বাস হবে তো? আমি বললাম, কেউ যদি প্রবলভাবে বিশ্বাস করে আমার এই ক্ষমতা আছে, তাহলে প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়ে দেয়। কেউ যদি মনে করে আমার মিরাকেল ঘটানোর ক্ষমতা আছে, তাহলে প্রকৃতি এই ক্ষমতা তাকে দিয়ে দেয়। মিরাকেল কিন্তু ঘটে। আমার লাইফেও তো মিরাকল ঘটে। আমার জীবনে কয়েকবার ঘটেছে। শুনতে চাও? চাই। চা খেতে খেতে শুনবে,
আমার ফ্লাক্সে চা আছে, চা খাওয়া যেতে পারে। তৃষা চা বানাতে বানাতে বলল, দুটো মিরাকল আমার জীবনে ঘটেছে, আজকেরটা হবে তৃতীয়। আজকের কোন মিরাকল? তৃষা জবাব দেবার আগেই লঞ্চের সামনের দিক থেকে হইচই চেঁচামেচি শুরু হলো। আমরা দুজনই ছুটে বের হলাম। তৃষার হাতে ভিডিও ক্যামেরা। তেমন কোনো দৃশ্য হলে ভিডিও করে ফেলবে। ভিডিও করার মতোই দৃশ্য। কাঠের তক্তা ধরে দুজন মানুষ ভাসছে, একজন পীর কুতুবি, অন্যজন ওসি সাহেব। বাতাসের ধাক্কায় তারা লঞ্চের দিকে ফিরে আসছে। তৃষা বলল, ওরা দুজন যে কাঠের টুকরা ধরে ভেসে ভেসে আসছে, এটাকে কি তুমি মিরাকল বলবে না? আবার জবাব দেওয়ার আগেই পীর কুতুবির ক্লান্ত গলা শোনা গেল, জিন কফিলের বদমাইশি, আমি সাঁতরায় পারে উঠতে পারতাম, বদ জিন আমার এক কাঠের টুকরো ধরাই দিল। তাকায় দেখি কাঠের টুকরার অন্যদিকে ওসি সাহেব। তেমন কোনো ঝামেলা ছাড়াই দুজনকে লঞ্চে তোলা হলো। ওসি সাহেব পানি খাবো বলেই অচেতন হয়ে গেলেন। পীর কুতুবী স্বাভাবিক গলায় বললেন, একটা গামছা দিয়ে কেউ আমার মাথাটা মুছাইয়া দেন, আর এক কাপ হট টি দেন। দেশি বেনসন সিগারেট থাকলে ধরাইয়া আমার ঠোঁটে দেন। পীর কুতুবীর প্রতিটি নির্দেশ পালিত হলো। সবাই এই দুজনকে ঘিরে আছে। লঞ্চ ডুবে যাওয়ার চিন্তা এখন কারো মাথায় নেই। মানুষ টেনশন বেশিক্ষণ নিতে পারে না। পীর কুতুবী এবং ওসি সাহেব কিছুক্ষণের জন্য হলেও সবার টেনশন দূর করেছেন। পীর কুতুবী বললেন, ওসি সাহেবের শার্টের পকেটে হাত করার চাবি আছে, চাবি দিয়া হাত করা খুলে কতক্ষণ আর বান্দা থাকবো? হাত তুলে মোনাজাত করতে হব, হাত বান্ধা অবস্থায় মোনাজাত কবুল হয় না। কুতুবীর হাত করা খুলে দেওয়া হলো। তিনি বললে, হাজারান ভাই ও বোনেরা, এখন জিকির হবে, জিকির ছাড়া আমাদের উদ্ধার নাই। সবাই বাম দিকের বুকে হাত দিয়া নিঃশ্বাস নিতে নিতে বলেন, আল্লাহ। হাত নামে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলবেন, হু। বরপীর সাহেব আব্দুল কাদের জিলানি সাহেব এইভাবে জিকির করতেন। জিকির শুরু হয়ে গেছে। আমি তৃষাকে নিয়ে চলে আসব, তখন দেখি ডিরেক্টর শাকুর ভাই চোখের ইশারায় আমাকে ডাকছেন। আমি কাছে এগিয়ে গেলাম। শাকুর ভাই বললেন, আপনার সঙ্গের মেয়েটাকে? ওর নাম তৃষা। সিহারা ছবি, ফিগার তো মারাত্মক। কথা সত্য। তাকে জিজ্ঞেস করে দেখেন তো ভিডিও নাটকে অভিনয় করবে নাকি। রাজি হলে পারুলের ক্যারেক্টার পেয়ে যাবে। নাটক চ্যানেল আইতে ইনশাল্লাহ প্রচার হবে। চ্যানেলের একজন ক্যামেরা ক্রু আমার আপন মামাতো ভাই, তার মাধ্যমেই যোগাযোগ হবে। আমি জিজ্ঞেস করে দেখব, আপনার কি মনে হয় রাজি হয়ে যাবে? আমি বললাম, মহাবিপদে মানুষের মাথার ঠিক থাকে না, রাজি হয়ে যেতে পারে। ভাই, একটু চেষ্টা চালা। তৃষার কোলে ল্যাপটপ, ভিডিও ক্যামেরায় যেসব ছবি তোলা হয়েছে তা ঢুকানো হচ্ছে ল্যাপটপে। সেখানেই এডিটিং হবে। হল্যান্ডের এক ভিডিও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। ফেস্টিভ্যালের নাম আরবাইট। সেখানে শুধু সত্য ঘটনা নিয়ে বানানো ছবির প্রদর্শনী হয়। তৃষার ধারণা প্রথম পুরস্কার সে পেয়ে যাবে। পুরস্কারের অর্থমূল্য 10,000 ইউরো। আমার উপর দায়িত্ব করেছে মহাবিপদ নিয়ে কিছু ইন্টারভিউ নিয়ে আসা। ফাঁকে ফাঁকে এইসব ইন্টারভিউ যাবে। ভিডিও ক্যামেরা কিভাবে চালাতে হয়, টেলিলেন্স কিভাবে ব্যবহার করতে হয়, সব শিখিয়ে দেওয়া হয়েছে। আমি ইন্টারভিউ নেওয়া শুরু করেছি। প্রথমেই সারেংয়ের অ্যাসিস্ট্যান্ট হাবলু। হাবলু হাবলু ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা বলো। জি আচ্ছা। তোমার কি ধারণা লঞ্চ ডুবে যাবে? ডুবতে পারে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। ওনার ইচ্ছা হলে ডুববে, ওনার ইচ্ছা হলে ভাইসা থাকবে, আবার ওনার ইচ্ছা করলে লঞ্চ আসমানে উড়াল দিবে। আসমানে উড়াল দিবে? অবশ্যই। উড়ালপঙ্খী গান শুনেছেন? ও আমার উড়ালপঙ্খী রে, ফিল্মের গান। না, শুনবেন, পুরোটা জানি। এই সময় উড়ালপঙ্খী শোনাবে? আপনি বললে শোনাবো, ভিডিওতে একটা স্মৃতি থাকলো। পুরো গান শোনাতে হবে না, 4 লাইন শোনালেই হবে। হাবলু গানের 4 লাইন গাইল। মুগ্ধ হয়ে শুনবার মতো গান। সারেং খালেক। বিশ্বের কথা, সারাংয়ের জ্বর নেমে গেছে, এখন তিনি বিছানায় আধশোয়া, তার হাতে সিগারেট।
শরীর যে সুস্থ তার বড় প্রমাণ হাতের সিগারেট। অসুস্থ শরীর নিকোটিন নিতে পারে না। কেমন আছে? আমি তো ভালোই আছি। লঞ্চে যাই। এখন আমরা কোথায় আছি বলতে পারেন? কিছু বলতে পারি না। কম্পাস নাই? লঞ্চে যাচ্ছে দক্ষিণে। এটা বলার জন্য কম্পাস লাগে না। ঘুরপাক খেতে সাগরে গিয়া পড়বে। ডুববে না? স্টিল বডি ডুববো কেন? টাইটানিকের স্টিল বডি ছিল, টাইটানিক ডুবে গেছে। টাইটানিক কি লঞ্চ আমি জানি না, তবে এই লঞ্চ ডুববে না। লঞ্চের একতলা মালামাল ভর্তি, বাতাসের ধাক্কায় কাত হয়ে পড়বে না। আপনি নিশ্চিন্তে ঘুমান। ঘুম থেকে উঠে দেখবেন সব ঠিকঠাক। আমি 18 বছরের সারে, পানির হিসাব, ঝড়ের হিসাব, লঞ্চের হিসাব আমি জানি। 18 বছরের সারেন জীবনে কখনো লঞ্চ ডুবি হয়নি? 2 বার হয়েছে। প্রথমে ডুবলো ছোট্ট একতলা লঞ্চ, নাম MML মেঘনা। মানুষ মারা গিয়েছিল। মানুষ মারা যাবে না। যাত্রী যা উঠেছিল তার অর্ধেক সাফ। একজন ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে ঝাঁপ দিছিল। তার কাছ থেকে ব্রিফকেস নেওয়ার জন্য 7-8 জন ঝাঁপ দিয়া পড়ল। জীবন বাঁচানোর নজর নাই, ব্রিফকেস নিয়ে হাতাহাতি। সব তলাইয়া গেল, ব্রিফকেস ভাইসা রইল। সে ব্রিফকেস পাইল আমার অ্যাসিস্ট্যান্ট কামরুজ্জামা। কত টাকা আসিল বলে নাই। লঞ্চের সার্কি ছেড়ে রড সিমেন্টের দোকান দিছে। গাবতলিতে 3 তলা বাড়ি করছে। বিয়ে করছে 2টা। দ্বিতীয় দফার অ্যাক্সিডেন্টের বিষয় বলুন। এইটা ছিল বড় অ্যাক্সিডেন্ট। দোতলা লঞ্চ, নাম এমভি নাইলতাবাড়ি। এমভি কি বোঝেন? না। এমভি হইল গিয়া মোটর ভেসিকেল, আর ML মোটর লঞ্চ। অ্যাক্সিডেন্ট হয়েছে ঘন কুয়াশার কারণে। সাহেবেরা এই কুয়াশারে বলে ফগ। এক হাতে দূরের জিনিসও দেখা যায় না, এর মধ্যে লঞ্চ চলতেছে। লঞ্চের মালিক সঙ্গেই আছে। বরিশালে নাকি তার জরুরি কাজ, পৌঁছাতেই হইব। তার কারণেই 1 ঘন্টা আগে লঞ্চ ছেড়েছি। আমার বেকায়দায় অবস্থা। ঘন ঘন বদর বাবার নাম নিতে আসি। বদর বাবাকে খোয়াজে খিজির, ওনার কারবার পানি। লঞ্চে এক নতুন জামায় বউ নিয়ে যাইতেছে। দেখে তারা আমোদ ফুর্তির আসর বসাইছে। আমি তাদের দিকে এক নজর দেখে আসছি। বর যেমন সুন্দর, স্ত্রীও সুন্দর। সচরাচর এরকম দেখা যায় না। বর সুন্দর হলে জামাই হয় বান্দরের খালাতো ভাই। অ্যাক্সিডেন্টের কথা বলেন। বলতাছি। অন্ধকারের মধ্যে আজদাহায় এক ট্যাঙ্কার সামনে থেকে দিল ধাক্কা। লঞ্চ ভেঙ্গে 2 ভাগ হয়ে গেল। ডুবে গেল 10 থেকে 15 মিনিটের মধ্যে। 300 মোট, সর্বমোট 326 জন মারা গেছে। 6-7 বছর আগের কথা। সব পত্রিকায় উঠছিল। পত্রিকা পড়ার অভ্যাস থাকলে নিশ্চয়ই পড়েছিলেন। জামাই বউ কি বেঁচে ছিল? বউ বাইচা ছিল। সাঁতার দিয়ে এক চরে উঠছে। জামাই সাঁতার জানে না। প্রাণে বাঁচার জন্য বউরে ঝাপটায় ধরছিল। বউ অতি চালাক মাইয়া, লাথি দিয়ে জামাইয়ের আগে সরাইছে। শাড়ি গায়ে সাঁতর দেওয়ান যায় না, শাড়ি খুলে সাঁতার শুরু করছে। আপনি এত কথা জানলেন কিভাবে? ওই মেয়ে আর আমি একই চরে উঠছিলাম। মেয়ের নাম সালমা। তারে পরে আমি বিবাহ করি। উনি কি সকিনার মা? যে না, সকিনার মা আমার প্রথম স্ত্রী। আমার 3 স্ত্রী। 3 জনের মধ্যে আন্তরিক মিল মহব্বত। প্রথম জন সংসার দেহে, দ্বিতীয় জন রান্না দেহে, আর সালমা থাহে তার নিজের মতো। আপনি তো ভাগ্যবান মানুষ। আপনার 2 লঞ্চ পানির নিচে চলে গেল, আপনি টিকে রইলেন। আমার অবশ্য ভাগ্যবান বলাই যায়। যে 2 বার লঞ্চ ডুবি হয়েছে, সেই 2 বারই মক্কায় হজ করে এসেছি। আমি ডাবল হাজি। শুনুন হাজি সাহেব, সবকিছু 3 বার করে ঘটে। এই জন্যই কথা দানে দানে 3 দান। এ লঞ্চ ডুববে। আপনার 3 দান পূর্ণ হবে। হজ করতে যাবেন আপনি, হবেন ট্রিপল হাজি। ডাবল হাজি আমার কথা গুরুত্বের সঙ্গে নিলেন বলেই মনে হলো। তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। লঞ্চ মালিকের কনিষ্ঠ পুত্র কাদের সাহেব।
কাদের সাহেবের নেশার ঘোর সামান্য কেটেছে। তিনি বিছানায় আধশোয়া হয়ে বসা, চোখ সত্যকার অর্থেই জবা ফুলের মতো লাল। ঘরে বমি এবং অ্যালকোহলের মিশ্রণে তৈরি বিষাক্ত গন্ধ। ভিডিও ক্যামেরা হাতে আমাকে দেখে বললেন, হুইউ। বোঝা গেল তার ইংরেজি জ্ঞান সীমাবদ্ধ এবং তিনি সীমাবদ্ধ ইংরেজি জ্ঞানেই কথা বলতে ভালোবাসেন। আমি বললাম, স্যার আমি পত্রিকার লোক, আপনার একটা মিনি ইন্টারভিউ নিব। তিনি হুঙ্কার দিয়ে বললেন, গো হেল। লঞ্চ ডুবে যাচ্ছে এ খবর কি পেয়েছেন স্যার? সাদা নিশ্চয়ই জানেন। লুঙ্গি খুলে একটা প্যান্ট বা পায়জামা পরে নিলে ভালো হয়, পানিতে লুঙ্গি খুলে গেলে বেকায়দা অবস্থা হবে। আমার অনুরোধ, ড্রেসটা বদলান। কাদের সাহেব ইংরেজি থেকে বাংলায় ফিরে এলেন, বিড়বিড় করে বললেন, আর পুত্তা কয় কি। কথা শেষ করেই আবার বমির প্রস্তুতি নিলেন। বমি ভিডিও করার কিছু নেই, তারপরও কিছুক্ষণ ভিডিও করলাম। মৃত্যু আতঙ্কে লোকজন বমি করছে, এই ফুটেজ তৃষ্ণা কাজে লাগাতে পারে। কাদের সাহেব বললেন, এই হাল্লার পুত, ছবি তুলবি না? ছবি তুললে ফেরেশ বমি খাওয়াইয়া দিব। ফ্রেশ বা বাসি বমির কোনোটাই খাওয়া ঠিক হবে না ভেবে চলে এলাম। ছিনতাইকারী এখনো দড়ি বাঁধা অবস্থায়, চোখে ভরসা হারানোর দৃষ্টি। আমি বললাম, আছেন কেমন? আমি কিন্তু ভালোই আছি, কিন্তু আমার খাওয়ান দেয় নাই। খাওন নাকি শেষ? নতুন করে রান্না হবে, ভাত রাঁধতে পারে, চাউল আছে। উদা ভাত খাবেন? হুম, খাবো। আপনি একাই খাওয়া পান নাই? হ, আমি ভাগ পড়ছি। আপনার সাথে চায়ের দোকানের মালিক বাধা ছিল, সে কোথায়? জানি না কই। তারে ছেড়ে দিয়েছে, আমি একা একা আছি। ছিনতাইয়ের কাজ কোথায় শিখেছেন? নিজে নিজে শিখেছি। এর তো স্কুল ইউনিভার্সিটি নেই। ছিনতাই করে সবচেয়ে বেশি উপার্জন কবে করেছেন? এইবারই করলাম। লাভটা কি হয়েছে বলেন? সব নিয়ে গেছে। আনসাররা ভাগ বাটোয়ারা করে নিবে। সাংবাদিক ভাই, আপনি বলেন তারা ছিনতাইকারী না? টাকা তো তারা আমার কাছ থেকে ছিনতাই করলো। ঠিক বলেছি না মিথ্যা বলেছি? ঠিক বলেছেন। পড়াশোনা কতদূর করেছেন? এসএসসি দিয়েছিলাম। অঙ্কে কত পেয়েছিলাম শুনলে ফাল দিয়া পানিতে পড়ে যাবে। কত পেয়েছিলেন? ৭৮। আর ২ পেলে লেটার হয়ে যেত। আমার সামনে সিট পড়েছিল সলিলের, ক্লাসের ফার্স্ট বয়। তার খাতা দেখে লিখেছি। একটা অঙ্ক সে আর দেখায় না। আমি কইলাম, মালাউনের বাচ্চা খাতা দেখা। না, যদি দেখাস ভুঁড়ি গালায় দিব। খাতা দেখাইছে? না, খাতা জমা দিয়া বাড়ি চলে গেছে। তার ভুঁড়ি গালানোর ব্যবস্থা করেছিলেন? না, মাফ দিয়েছি। ৭৮ তো কম না, লেটারের কাছাকাছি। বিয়ারিং লেটার বলা যায়। সলিলের কোনো খোঁজ জানেন? ইন্ডিয়া চলে গেছে। ওদের জায়গা তো আছে, ঝামেলা হইলে ইন্ডিয়া। আমগরে কোনো উপায় নাই, আফসোস। সাংবাদিক ভাই, দেখেন না আমার কোনো ফুডের ব্যবস্থা করা যায় কিনা। লঞ্চ কিছুক্ষণের মধ্যে ডুবেই যাবে, খাওয়া নিয়ে চিন্তা করে লাভ কি? আপনি তো সাঁতারও জানেন না যে কিছুক্ষণ সাঁতরাবেন। আমি সাঁতার জানি না আপনারে কে বলেছে? অনুমানে বলছি। আপনার অনুমান ঠিক আছে। একবার পুষ্কুনির পানিতে পড়ে মরতে বসেছিলাম। কে জীবন বাঁচাইছে অনুমান করুন তো। সলিল, আপনার অনুমান সঠিক হয়েছে। মালাউনের বাচ্চা সেদিন না থাকলে সেই দিনই শেষ হইত। সেটা কিন্তু খারাপ হতো না, তখন আপনি মারা যেতেন স্কুলের ছাত্র হিসাবে, কলঙ্ক নিয়ে মারা যাবেন, ছিনতাইকারী হিসেবে মারা যাবেন। সাংবাদিক ভাই, আমি আপনার সঙ্গে আর কথা বলবো না, নো টক। আপনার সঙ্গে কথা বলার কোনো সার্থকতা নাই। পীরগদবী নদী সাঁতরানোর কারণে ওনার অবস্থা এখন কাহিল। জিকির করে শুরু করে দিয়ে উনি এখন হা করে ঘুমাচ্ছেন। তার মুখের সামনে স্বাস্থ্যবান দুটো মাছি ভনভন করছে। দুটো মাছের মধ্যে একটার মতলব ভালো না। সে মনে হয় যে কোনো মুহূর্তে কুতুবীর মুখে ঢুকে যাবে। ওসি সাহেব কুতুবীর পাশেই শুয়ে আছেন। তিনি কি এখনো অচেতন নাকি চেতনা ফিরেছে তা বোঝা যাচ্ছে না। দুজনের গায়ের উপর কম্বল, এক কম্বলের নিচে দুজন, দৃশ্যটা দেখতে ভালো লাগছে। ডক্টর জিল্লুর খানের ছাত্রী সীমা। ক্যামেরা মুখের সামনে ধরলে সীমা পালিয়ে যাবে ভেবেছিলাম। সীমা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকলো। আমি, সীমা কেমন আছো? সীমা নিশ্চুপ।
আমি, তুমি কি শুধু স্যারের সঙ্গে প্রমোদ ভ্রমণে যাও নাকি অন্যদের সঙ্গেও যাও? সীমা চাপা অর্থহীন শব্দ বলল। আমি, বলা হয়ে থাকে প্রস্টিটিউশন বাংলাদেশে নেই বলে ট্যুরিজমে আমরা পিছিয়ে আছি। ট্যুরিজমকে এগিয়ে নিতে তুমি এবং তোমার মতো মেয়েরা কি করতে পারো বলো? দেশের জন্য সবার কাজ করতে হবে, তাই না? সীমা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ল। ইন্টারভিউর এখানে সমাপ্তি। আনসার বাহিনীর প্রধান আব্দুল খালেক, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পোল ভেন্টে স্বর্ণপদক প্রাপ্ত। আমি আব্দুল খালেক, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত। এখন আমার অবস্থা দেখেন, ছাতার এক ভাঙ্গা লঞ্চে ডিউটি পড়েছে। কারণ কি জানেন? আনসার অ্যাডজুটেন্টের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। উনি আমার সম্মানটা দেখলেন না, লঞ্চে ডিউটি দিয়ে এমন বিপদে ফেলেছেন, জীবন নিয়ে ফিরবো তা মনে হয় না। নিজের হাতে ছিনতাইকারী ধরে এতগুলো টাকা উদ্ধার করেছি, সেই ঘটনা কেউ জানবে না। না জানাই তো ভালো। ছিনতাইয়ের টাকা আপনারা ফেরত দেন নাই। আপনাদের হাত থেকেও টাকা ছিনতাই হয়েছে। আপনাদের একটা রাইফেলও পানিতে পড়ে গেছে বলে শুনেছি। এইসব উড়া খবর কই থেকে পেয়েছেন? আমরা সাংবাদিক মানুষ, খবর সংগ্রহ করাই আমাদের কাজ। শুনেছি আপনার রাইফেলটাই নাকি মিসিং। কে বলেছে? আপনার রাইফেল কই? সেই কৈফিয়ত আপনাকে দিব কেন? রাইফেল সেফ কাস্টডিতে আছে। ক্যামেরা বন্ধ করেন প্লিজ। আপনার সঙ্গে আর কথা বলবো না। শেষ একটা কথা শুধু বলুন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আপনি স্বর্ণপদক বিজয়ী তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলুন। আব্দুল খালেক গম্ভীর গলায় বললেন, খেলোয়াড়কে হতে হবে শারীরিকভাবে ফিট। তাকে সবসময় অনুশীলনের মধ্যে থাকতে হবে। হার জিত নিয়ে মাথা ঘামালে চলবে না। জয় পরাজয় দুটোই হাসি মুখে গ্রহণ করতে হবে। তাদের মনে রাখতে হবে জীবন হলো জয় পরাজয়ের ফুল দিয়ে গাঁথা এক মালা। আমি বললাম, মুখস্থ বলছেন মনে হচ্ছে। হ্যাঁ, এক ফটো সাংবাদিক ভাই আমার জন্য লিখে দিয়েছিলেন, মুখস্থ করে রেখেছি। টেলিভিশনেও একই কথা বলেছি। চ্যানেল আইয়ের খেলাধুলা অনুষ্ঠানে দুবার দেখা হয়েছে। বিকাল 4টায় একবার, পরদিন সন্ধ্যাবেলায় আরেকবার। স্বর্ণপদকটা কোথায়? এইটার কথা ভাই আর বলবেন না, বিরাট ঝামেলা হয়েছে। ক্যামেরাটা বন্ধ করেন, তারপর বলি। আমি ক্যামেরা বন্ধ করলাম। আব্দুল খালেকের মুখ এখন চকচক করছে। আমার ছোট শালিকার নাম রেশমা। সে আমার বিশেষ ভক্ত। আমি তাকে ছোট বোনের মতো স্নেহ করি, এর বেশি কিছু না। আমার স্ত্রী আবার অত্যন্ত সন্দেহবাতিকগ্রস্ত মহিলা। আমরা দুজন একসঙ্গে নর্মাল গল্পগুজব করছি দেখলেও সে উত্তেজিত হয়ে যায়। বোনকেও অকথ্য ভাষায় গালাগালি করে। স্বর্ণপদক নিয়ে বাসায় ফিরছি, আমার স্ত্রীর দাঁত তুলতে ডেন্টিস্টের কাছে গিয়েছে। ঘরে আমি আর রেশমাকে স্বর্ণপদকটা দেখালাম। সে পদক হাতে নিয়ে আনন্দে কেঁদে ফেলল। ঘটনাটা দেখে এত আনন্দ পেলাম, রেশমাকে বললাম, তুমি রেখে দাও, তোমাকে দিলাম। এই ঘটনার ফলাফল কি বুঝতেই পারছেন? আমার স্ত্রী বটি নিয়ে গেছে রেশমাকে মারতে। এত বড় পদক পেয়েছি, কোথায় আমোদ ফুর্তি হবে তা না, বটি নিয়ে দৌড়োদৌড়ি। পদক এখন কার দখলে? রেশমার দখলে। তার এক কথা, দুলাভাই আমাকে আদর করে দিয়েছেন, এটা আমি মরে গেলেও দিব না। প্রয়োজনে হাতের কবজি কেটে দিব। তার কথাই যুক্তি আছে। আপনি কি বলেন? যুক্তি আছে। পদকটা তো আপনার, আপনি যাকে ইচ্ছা দিবেন। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, অনেকটা এরকম। এখন তো আপনি বুঝেছেন। রেশমার সঙ্গে মোবাইলে কথা হয়েছে? না, আমি বিপদে আছি শুনলেই কেঁদে বুক ভাসাবে, তারে কষ্ট দিয়ে লাভ নাই। ভাবিকে জানিয়েছেন? মুখ কি কে কিছু বলা আর না বলে একই কথা। তাকে কথা বললে এক্সট্রা 100 টাকা খরচ হবে। কেন? সে মুরগি সৎকা দিবে। 100 টাকার কমে মুরগি মিলে? তার স্বভাব হলো, একটা খারাপ স্বপ্ন দেখেছে, সকালে উঠে মুরগি সৎকা। মুরগিতে কাজ হয় বলেন? ঝড় যেভাবে উঠছে, আমার মনে হয় দুজনের সঙ্গে শেষ কথা বলে নেওয়া ভালো। রেশমাকে সব জানাবো আগেই সিদ্ধান্ত নিয়েছি, মুটকিকে কিছু জানানোর দরকার নাই। ভাবি কি বেশি মোটা? গ্ল্যান্ডের কি জানি সমস্যা, প্রতিদিন মোটা হচ্ছে, কোনো রিক্সা তাকে নিতে রাজি হয় না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস শিমুর আছে জল, পর্ব 4।